হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্কুল, যেই জায়গায় ভবিষ্যৎ গড়ে, পড়াশোনা হয়, বন্ধুত্ব হয়, আর জীবনের সবচেয়ে সুন্দর কিছু স্মৃতি তৈরি হয়। তবে আজ যে স্কুলের গল্প আমি বলবো, সেখানে স্মৃতি তৈরি হয়েছিল বটে, কিন্তু সেটা সুন্দর ছিল কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। গল্পটা শুরু হয় আরিফের মাধ্যমে, আমাদের আরিফ ভাই। ছাত্রজীবনে যার একমাত্র কেরিয়ার প্ল্যান ছিল ক্লাসের জানালা দিয়ে বাইরের পাখি গুনতে গুনতে জীবন কাটানো। বড় হয়ে সেই জীবনই আক্ষরিক অর্থে কাটাচ্ছেন, কারণ এখনও কোনো কেরিয়ার হয়নি। জবলেস অবস্থায় একদিন তার হাতে আসলো একটা বিজ্ঞাপন। নাইট গার্ড, একটি প্রাচীন প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান। বেতন আকাশছোঁয়া, শুধুমাত্র অত্যন্ত সাহসী প্রার্থীরা আবেদন করবেন। সাহস, আরিফ ভাবলেন, ছাত্রাবস্থায় রাত জেগে জেগে ভূতের সিনেমা দেখেই তো সাহসের সার্টিফিকেট অর্জন করেছি, চাকরিটা আমারই প্রাপ্য। ইন্টারভিউ দিলেন। ইন্টারভিউ নিলেন একজন মানুষ যার চেহারা দেখে মনে হলো তিনি শুধু রাত জাগেন না, ইতিহাসের অন্ধকার যুগ থেকে জেগে আছেন। তিনি আরিফকে বললেন, দুটো নিয়ম। 1, রাত 12টার পর স্কুলের পশ্চিম দিকের করিডোরে যাবেন না। 2, যদি কোনো শব্দ শুনেন খুঁজতে যাবেন না, রিপোর্ট করবেন। বাকি সব জায়গা দেখে শুনে রাখা আপনার দায়িত্ব। প্রথম কয়েকটা রাত একদম টালি গল্পের মতো কাটল, শান্ত, স্থির, বিরক্তিকর। আরিফ ভাই বসে বসে ফোন ঘাটলেন, কয়েকবার রাউন্ড মারলেন। তিনি ভাবতে শুরু করলেন, বেতনটা কি আসলে ঘুমের পারিশ্রমিক? চতুর্থ রাতে সব বদলে গেল। রাত ঠিক 2টা, ঘুম ঘুম ভাব কেটে গেল আরিফ ভাইয়ের। একটানা একটা শব্দে, টাপ টাপ টাপ, ভেজা জুতো মেঝেতে ফেলার শব্দের মতো। শব্দটা আসছিল সেই নিষিদ্ধ ওয়েস্ট উইংয়ের করিডর থেকেই। কিছু না ভেবেই টর্চ হাতে সোজা গিয়ে দাঁড়ালেন করিডরের মুখে। গা ছমছমে অন্ধকার, আলো ফেলতেই শব্দটা থেমে গেল। কিন্তু আলোটা থামল না, সেটি লম্বা করিডরের শেষ প্রান্তে গিয়ে পড়ল। আর সেই আলোর মধ্যে স্পষ্ট দেখা গেল একটা চেহারা, মানুষের চেয়ে ঢের লম্বা, শরীরটা ধোঁয়াটে, কিন্তু মাথাটা স্বাভাবিকভাবে কাঁধের ওপর নেই, একদিকে বিঁকে আছে, যেন কারো কাছে মাথা হেঁট করে ক্ষমা চাইছে। আরিফের শ্বাস আটকে গেল। সে জিনিসটা ধীরে ধীরে একটা হাত তুলল, একটা আঙুল দিয়ে ইশারা করল আরিফের দিকে। তারপর পাশের কক্ষ 7B এর দরজা ধীরে ধীরে খুলে ভেতরে ঢুকে গেল। আরিফের পা তখন কাঁপছিল না, নাচছিল, কিন্তু কৌতূহল আর সাহসের মারাত্মক কম্বিনেশন তাকে ঠেলে নিয়ে গেল। দৌড়ে গিয়ে দরজাটা খুললেন, টর্চের আলো ছুটালেন পুরো রুমে। ক্লাসরুমে একদম খালি, বেঞ্চ, চেয়ার, ডেস্ক সব ঠিক আছে, কিন্তু ব্ল্যাকবোর্ডে সাদা চক দিয়ে বড় করে লেখা, খেলবে। সেই মুহূর্তে আরিফ ভাইয়ের গায়ের সব লোম দাঁড়িয়ে গেল। তিনি লেখাটা মুছে ফেললেন, নিজেকে বললেন, কেউ বোকা বানাচ্ছে, এটা কোনো ছাত্রের কাজ, কারণ ভয়কে অস্বীকার করা হচ্ছে সবচেয়ে বড় সাহস, এই কথা তিনি বিশ্বাস করতেন। পরের কয়েক রাত আবার শান্ত, কিন্তু শান্তি টিকল না বেশি দিন। আরিফ লক্ষ্য করলেন স্কুলের জিনিসপত্র স্থান পরিবর্তন করছে। হয়তো টিচার্স টেবিলের উপর থাকা ফাইলটা সকালে এক জায়গায়, রাতে আরেক জায়গায়। লাইব্রেরির বইগুলো উল্টোপাল্টা। ছোটখাটো ব্যাপার তিনি এড়িয়ে যেতে লাগলেন। তারপর এক রাতে তিনি রুটিন চেক করতে গেলেন হেড স্যারের রুমে। দরজা একটু ফাঁকা, ভেতর থেকে আলো আসছিল না, কিন্তু কম্পিউটারের স্ক্রিন জ্বলছিল। নীলাভ আলোয় ঘরটা ভুতুড়ে দেখাচ্ছিল। আরিফ ভাবলেন কেউ বন্ধ করতে ভুলে গেছে। দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। কম্পিউটারের স্ক্রিনে ছিল একটা ওপেন নোটপ্যাড, পুরো পৃষ্ঠা জুড়ে শুধু একটা লাইন কয়েকবার টাইপ করা, সবাই কোথায় গেল? তারা তো আমার সাথে খেলতে আসবে বলেছিল। আরিফের হাতের তালু ঘামতে লাগল। তিনি মাউস নড়াচড়া করতেই স্ক্রিন নীল হয়ে গেল। আর ঠিক তখনই তার ডান কানের পাশে খুব কাছ থেকে শুনতে পেলেন একটা হালকা শব্দ, ঠিক যেন কোনো ছোট্ট শিশু ফিসফিস করে হাসছে, স্নায়ু চূর্ণ করে দেওয়ার মতো একটা হাসি। ভাই পেছনে ফিরলেন, কেউ নেই, কিন্তু টেবিলের ওপর খোলা থাকা একটি ডায়েরিতে সদ্য লিখিত শিশুর হাতের লেখার মতো লেখা ছিল, আপনার পালা। আরিফ ভাই এখন আংশিক ভীত, আংশিক উত্তেজিত। চাকরি ছাড়ার ইচ্ছে নেই, কারণ আকাশ ছোঁয়া বেতন। আর ভূত তিনি মানতেই চান না। তিনি সিদ্ধান্ত নিলেন গোয়েন্দাগিরি করবেন। তিনি স্কুল নিয়ে অনলাইনে খুঁজতে লাগলেন,
স্থানীয় ফোরামে ঢুকলেন। টুকরো টুকরো ইতিহাস জোড়া লাগিয়ে একটা গল্প বেরিয়ে এলো। এই স্কুলের আগে এখানে কিছু ছিল না। ছিল একটা খোলা মাঠ, আর মাঠের শেষ প্রান্তে একটি ছোট কুটির। সেখানে থাকতেন এক বয়স্ক শিক্ষক। লোকটির খ্যাতি ছিল আকাশ ছোঁয়া, কিন্তু তার একটা অদ্ভুত নেশা ছিল। তিনি শিশুদের নিয়ে অত্যন্ত জটিল, মস্তিষ্ক ঘামানো খেলা খেলাতেন। ধাঁধা, পাজল, ট্রেজার হান্ট। কথিত আছে একবার তিনি এমন একটা খেলা তৈরি করলেন যেটার নিয়ম ছিল একদম ভিন্ন। 7-8টি শিশু সে খেলায় অংশ নিয়েছিল, কিন্তু খেলা শুরুর পর তারা কেউই বাড়ি ফেরেনি। শিক্ষক বলেছিলেন তারা হয়তো খেলতে খেলতে দূরে চলে গেছে, কিন্তু কেউ তাদের আর দেখেনি। একেবারে বাষ্প হয়ে উড়ে গিয়েছিল। এর কিছুদিন পর সেই শিক্ষকও নিখোঁজ হন, আর তারপরই কয়েক বছর পরে এখানে গড়ে ওঠে এই স্কুল। আরিফ গল্পটা পড়ে নাক সিটকলেন। সব ভূতের গল্পের একই ফর্মুলা, হারানো বাচ্চা, পাগল শিক্ষক, এরপর কি বলবে বাচ্চাদের আত্মা এখনো এখানে ঘোরে। কিন্তু মজার ব্যাপার, কোথাও মৃত্যুর উল্লেখ ছিল না। শুধু লেখা ছিল হারিয়ে গেছে, অনুপস্থিত, যেন তারা শুধু অন্য কোনো জায়গায় চলে গেছে। কৌতূহল তখন আরিফ ভাইকে গ্রাস করল। তিনি স্কুলের সর্বনিম্ন তলায় যাওয়ার সিদ্ধান্ত নিলেন। বেসমেন্টে একটা পুরনো লকার রুম আছে, যেটা কয়েক দশক ধরে তালাবদ্ধ। চাবি হারিয়ে গেছে। সাহস আর ক্রোধের মিশ্রণে আরিফ ভাই একটি লোহার রড দিয়ে তালাটা ভেঙে ফেললেন। দরজা খুলতেই ধুলো আর মরিচার গন্ধে ভারী বাতাস তার মুখে এসে লাগল। ভেতরে সারিবদ্ধ পুরনো লকার। সবগুলো লকার বন্ধ, শুধু একটি খোলা, লকার নম্বর 13। স্বাভাবিকভাবেই সবচেয়ে ভয়ঙ্কর লকারটাই খোলা ছিল, কারণ ভূতপ্রেতদেরও ড্রামাটিক সেন্স আছে। আরিফের হাত কাঁপছিল, তবুও তিনি দরজাটা টেনে খুললেন। ভেতরে কোনো ব্যাগ বা বইপত্র ছিল না, ছিল শুধু একটা পুতুল, কাঠের তৈরি, হাত পা ভাঙা একটা পুরনো পুতুল। পুতুলের গায়ে একটা কাগজের টুকরো সেলোটেপ দিয়ে আটকানো। তাতে সেই চেনা শিশুর হাতের লেখায় লেখা, আমি তোমার সাথে লুকোচুরি খেলছি, তুমি এখনো আমাকে খুঁজে পাওনি। আরিফ পুতুলটা তুলে নিতে গেই পেছনে একটা তীব্র ঠান্ডা স্পর্শ অনুভব করলেন, যেন কেউ বরফের হাত দিয়ে তার ঘাড় স্পর্শ করল। আর সঙ্গে সঙ্গে ধাম 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 স্কুলের সবগুলো লকারের দরজা একসঙ্গে জোরে জোরে বন্ধ হতে শুরু করল। শব্দটা ছিল প্রচণ্ড, যেন কেউ রাগে অগ্নিশর্মা হয়ে দরজাগুলোকে ঘুষি মারছে। আর সেই শব্দের ফাঁকে ফাঁকে অনেকগুলো শিশুর কণ্ঠ মিলিয়ে একটা কথাই শোনা যাচ্ছিল, খেলা শুরু হবে, খেলা শুরু হবে, খেলা শুরু হবে। আরিফ ভাই কোনো দিক না তাকিয়ে জীবনের বেস্ট স্প্রিন্ট দিয়ে উপরে উঠে এলেন। নিজের রুমে ঢুকে দরজায় তালা দিলেন। কিন্তু সারা রাত ঘুমোতে পারলেন না, কারণ জানালার বাইরে বারান্দায় কেউ দাঁড়িয়েছিল। তিনি দেখতে পাচ্ছিলেন না, কিন্তু জানালার কাছে ভাব জমে যাচ্ছিল, যেন কেউ খুব কাছে থেকে নিঃশ্বাস ফেলছে। তারপর একটা আঙুলের ডগা দিয়ে সেই ভাপের উপর লিখে ফেলা হলো, জানি তুমি ভিতরে আছো, আমি অপেক্ষা করছি। ভোর হলে আরিফ কর্তৃপক্ষকে সব বলবেন বলে ঠিক করলেন, কিন্তু সকালে সেই বুড়ো কর্তা ব্যক্তি নিজেই এসে হাজির। আরিফ গতরাতের সব ঘটনা বললেন। তার কণ্ঠস্বর তখনও কাঁপছিল। বুড়ো মানুষটি কিছু না বলে শুধু শুনলেন। তারপর এক গভীর দীর্ঘশ্বাস ফেললেন, যেন শতাব্দীর ক্লান্তি সেই নিঃশ্বাসে মিশে আছে। বললেন, আপনি নিষেধ করা জায়গায় গিয়েছিলেন, আপনি নিশ্চয়ই লকার রুমে গিয়েছিলেন, আপনি তাকে ডেকে ফেলেছেন। আরিফ ভাই জিজ্ঞেস করলেন, তাকে? কাকে? সেই শিক্ষকের আত্মাকে? বুড়ো মানুষটি মাথা নাড়লেন। তার চোখে এক অদ্ভুত ভয়। না, শিক্ষক নন, বরং যে জিনিসটা তিনি সৃষ্টি করেছিলেন খেলার নামে, যে জিনিসটা আসলে খেলা বোঝে না, যে শুধু জানে লুকোতে আর খুঁজে পেতে, চিরকালের জন্য। আরিফ ভাই এবার সাদা পতাকা ওড়াতে চাইলেন, চাকরি ছেড়ে পালাতে চাইলেন, কিন্তু বুড়ো মানুষটি বললেন, এখন পালাতে পারবেন না, আপনি তাকে চ্যালেঞ্জ করে ফেলেছেন, আপনি খেলায় অংশ নিয়েছেন। আপনি পালালে সে আপনার পিছু নেবে, আপনার বাড়িতে, আপনার শোয়ার ঘরে, আপনার আয়নায়। সে থামবে না। এই কথাটা শুনে আরিফের মাথায় ঢুকল বাড়ি ভাড়া, বিল, সেই আকাশছোঁয়া বেতনের হিসাব। তিনি রয়ে গেলেন, কারণ ভূতের চেয়ে আর্থিক সংকট বেশি ভয়ঙ্কর, সেটা আমরা সবাই জানি। কিন্তু এবার থেকে ব্যাপারটা ব্যক্তিগত আক্রমণে পরিণত হল।
আরিফের থাকার ঘরে জিনিসপত্র নড়তে লাগল। তার জলের গ্লাস নিজে নিজে টেবিলের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সরে যেত। চায়ের কাপে শিশুর আঙুলের ছাপ পড়ত। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার ব্যক্তিগত ডায়েরি। সেই ডায়েরির পাতায় নতুন লেখা দেখা যেত। সেই শিশুর বক্র হস্তাক্ষরে লেখা, তুমি জিততে পারবে না, আমি তোমার পাশেই শুয়ে আছি। একদিন সকালে উঠে তিনি দেখলেন ডায়েরির শেষ পাতায় লেখা, তোমার নিঃশ্বাসের শব্দ আমার খুব পছন্দ। তারপর এলো সেই রাত। আরিফ বাথরুমে গিয়েছিলেন। গোসলখানাটা করিডোরের একদম শেষে। গোসল করতে করতে তিনি শুনতে পেলেন দরজার বাইরে করিডোরে কয়েকজনের দৌড়াদৌড়ির শব্দ, ছোট ছোট পায়ের শব্দ আর মৃদু খিলখিল করে হাসির শব্দ। খিল খিল খিল। তিনি জমে গেলেন, চিৎকার করে বললেন, কে সেখানে? সব শব্দ হঠাৎ থেমে গেল, নিঃশব্দ। হৃদয়ে ধক ধক করছে। আরিফ দরজা খুলে বেরিয়ে এলেন। করিডোরের মেঝে জুড়ে ছিল ছোট ছোট ভেজা পায়ের ছাপ, শিশুর পায়ের ছাপ। সেই ছাপগুলো দৌড়ে এসে শেষ হয়েছে ঠিক এই বাথরুমের দরজার সামনে। দরজার কাছেই ছাপগুলো থেমেছে। মনে হচ্ছিল যেন কেউ দরজার গায়েই মুখ গুজে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস ফেলছে। আরিফ ভাই তখন ভিজে কাপড়েই করিডোর পার হয়ে নিজের রুমে ঢুকে তালা দিলেন। তিনি বুঝে গেলেন এটা কোনো সাধারণ আত্মা নয়, এটা একটা নিয়ম, একটা খেলা। যে শিক্ষক হয়তো অজান্তেই কোনো অশুভ শক্তিকে ডেকে এনেছিলেন, যে শক্তি খেলার নামে শিশুদের নিয়ে যায় এমন কোনো জায়গায় যেখান থেকে ফেরা যায় না। তারা সেখানেই আটকা। আর এখন সেই খেলার সাথী নতুন একজন খেলোয়াড় খুঁজছে, একজন বড় খেলোয়াড়। শেষ রাতটা এলো এক ভয়াবহ ঝড়ের মধ্য দিয়ে। বিদ্যুৎ চলে গেল পুরো স্কুলে। আরিফ শুধু একটা টর্চ নিয়ে তার চেয়ারে বসেছিলেন। হঠাৎ স্কুলের পুরনো পিএ সিস্টেম থেকে শব্দ এলো। সঙ্গীত কক্ষে পুরনো ক্যাসেট প্লেয়ারটা কি যেন চালু করে দিল, আর সেখান থেকে বাজতে শুরু করলো একটা গান, আয় খেলি আয়, লুকোচুরি খেলি আয় ধরনের একটা শিশুতোষ গান। কিন্তু গানটার স্পিড ছিল একদম স্লো, আওয়াজ বিকৃত, আর সুরটা শোনালে মনে হতো কেউ কান্না জড়ানো গলায় গাইছে, আয় খেলি আয় লুকোচুরি। আরিফ টর্চ হাতে সেই রুমের দিকে দৌড় দিলেন। গিয়ে দেখলেন ক্যাসেট প্লেয়ারটা নিজে নিজে চলছে। তিনি সুইচ অফ করলেন, নিশ্চুপ। ঠিক সেই মুহূর্তে তার পেছনে দরজা বন্ধ হয়ে যাওয়ার ঠাস শব্দ শুনলেন। ঘুরে তাকাতেই দেখলেন সেই রুমের সবগুলো দরজা আর জানালা নিজে থেকেই বন্ধ হয়ে গেছে, যেন একটা অদৃশ্য হাত সব বের হবার পথ বন্ধ করে দিয়েছে। আর তখনই রুমের বড় ব্ল্যাকবোর্ডে চক নিজে থেকেই নড়ে উঠে লেখা শুরু করল। শব্দ হচ্ছিল কিচিরমিচির। লেখা উঠল, তুমি খুঁজে বের করো, সময় 60 মিনিট, লক্ষ্য যা হারানো, নইলে তুমিও স্থায়ী সদস্য হয়ে যাবে, চিরকাল এখানেই লুকোচুরি খেলবে। আরিফের মাথা ঘুরে যাচ্ছিল। তিনি বুঝলেন এটা ফাইনাল লেভেল। তাকে হয়তো সেই হারানো বাচ্চাদের কোনো নিদর্শন খুঁজে বের করতে হবে, নইলে তিনি নিজেই এই স্কুলের একটা স্থায়ী বাসিন্দায় পরিণত হবেন। টর্চের আলো ঝাপটা খেতে খেতে তিনি দৌড় শুরু করলেন পুরো স্কুলে, করিডোরে, ক্লাসরুমে, হলঘরে। তিনি লক্ষ্য করলেন প্রতিটা ক্লাসরুমের ব্ল্যাকবোর্ডে একটা করে সংখ্যা লেখা আছে, 7, 12, 3, 5, 9, যেন কোঅর্ডিনেট। তার হঠাৎ স্কুলের পুরনো ব্লুপ্রিন্টের কথা মনে পড়ল। হেড স্যারের রুমে গিয়ে সেটা বার করলেন। টর্চের আলোয় দেখে সংখ্যাগুলো মিলিয়ে যাচ্ছে স্কুলের মূল অডিটোরিয়ামের স্টেজের দিকে। অডিটোরিয়ামের স্টেজে উঠে তিনি দেখলেন স্টেজের একদম কেন্দ্রে একটা ছোট্ট মাটির কলসি রাখা। কলসিটার গায়ে কোনো নকশা নেই, শুধু লেখা, যারা চলে গেছে। হাত কাঁপতে কাঁপতে তিনি কলসিটা খুললেন। ভেতরে কোনো হাড় বা কিছু ছিল না, ছিল শুধু একটা কাগজের টুকরো। তাতে লেখা ছিল, তুমি জিতেছ, কারণ তুমি শেষ পর্যন্ত এসেছ। কিন্তু মনে রাখবে, খেলা কখনো থামে না, শুধু খেলোয়াড় বদল হয়। লেখাটা পড়া শেষ হওয়ার সাথে সাথেই আরিফ ভাইয়ের পেছনে অডিটোরিয়ামের সবগুলো চেয়ার একসাথে খড়খড় শব্দ করে নড়ে উঠল। যেন একটা অদৃশ্য বিরাট ভিড় হঠাৎ করে উঠে দাঁড়িয়েছে খেলা দেখার জন্য। আর দূর থেকে একটা লম্বা কর্কশ শীষের আওয়াজ ভেসে এলো, যেন কোনো খেলা শুরু হবার সিগন্যাল। আরিফ ভাই কলসিটা বুকে চেপে ধরে অন্ধকারে হোঁচট খেতে খেতে স্কুলের বাইরে বেরিয়ে এসে গাড়িতে উঠলেন। ভোর হয়ে গেছে, ঝড় থেমে গেছে, স্কুলটা শান্ত,
নিস্তব্ধ, নিরীহ একটা ইমারতের মতো দাঁড়িয়ে। সেদিনই তিনি কাজ ছেড়ে দিলেন। কলসিটা তিনি বাড়িতে নিয়ে এলেন, কিন্তু সেটা বাড়িতে আনা মাত্রই অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে শোয়ার সময় দরজায় টোকা পড়ে, কখনো টিভি নিজে থেকেই চালু হয়ে যায়, শিশুতোষ চ্যানেলে। আয়নায় নিজের প্রতিবিম্বের পাশে তিনি মাঝে মাঝেই আরেকটা অস্পষ্ট লম্বা মাথা হ্যাঁট করা ছায়া দেখতে পান। আর রাতে ঘুমের মধ্যে তিনি স্পষ্ট শুনতে পান অনেকগুলো শিশুর কণ্ঠস্বর। তারা একসাথে ফিসফিস করে বলছে, তোমার পালা, আমাদের পালা, এটা কখনো শেষ হবে না। আরিফ কলসিটা ফেলে দিতে চাইলেন, নদীতে ভাসিয়ে দিতে চাইলেন, কিন্তু পারেননি। কোনো শক্তি তাকে বাধা দিল, কারণ তিনি ভেবে দেখলেন কলসিটা কি আসলে একটা খেলার সামগ্রী, নাকি সেটা একটা চুক্তি। ফেললে কি সেই জিনিসটা মুক্ত হয়ে যাবে, নাকি সেটা ইতিমধ্যেই মুক্ত। কলসিটা একটা আমন্ত্রণপত্র। সেই কলসিটা এখনও আরিফের বাড়িতেই আছে। ভেতরে কিছু নেই, কিন্তু ওজন আছে ভারী। কখনো কখনো রাতে তিনি দেখেন কলসিটার মুখ থেকে খুব সামান্য একটি শিশুর হাসির মতো শব্দ বের হয়। আর সেই স্কুলে নতুন একজন নাইট গার্ড নিযুক্ত হয়েছে। সে কি রাতে ওয়েস্ট উইংয়ের করিডোরে টাপটাপ শব্দ শোনে? কেউ জানে না, কিন্তু স্থানীয়রা বলে অনেক রাতে স্কুলের অন্ধকার জানালাগুলোর মধ্যে মাঝে মাঝে আলো জ্বলে, আর মনে হয় কেউ না কেউ সেখানে দৌড়াচ্ছে, লুকোচ্ছে, আর খুব মৃদুভাবে হাসছে। কারণ খেলা চলছে চিরকালের জন্য। আর হয়তো পরের পালার খেলোয়াড় কে হবে সেটা শুধু সময়ই বলতে পারবে।